সান্তিয়াগো বার্নাব্যুতে 90 মিনিট নাকি অনেক সময়, সেই অনেক সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদ কি জিততে ভুলে যাচ্ছে? প্রশ্নটা এই মুহূর্তে করাই যায়, তার কারণ ট্রফিলেস সিজন হবে কিনা এটা একমাত্র নির্ভর করছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেকেন্ড লেগ। সেই সেকেন্ড লেগে যাওয়ার আগে আপনি জিততে ব্যর্থ হয়েছেন নিজেদের ঘরের মাঠে। আগের ম্যাচটা হেরেছেন, এই ম্যাচটা একেবারে খাপ ছাড়া গেম খেলেছেন এবং সেই জায়গায় কেউ একজন কাজের কাজ কিছু করে দেখাতে পারলেন না। আপনি এই ম্যাচে আসলে দোষ দেবেন কাকে? আমি কয়েকটা জায়গায় একটু দোষের কথা বলি, দোষটা একটু আপনারাও মিলিয়ে দেখেন যে আসলে আপনাদের সাথে আমার দেখাটা আসলে মেলে কিনা। সর্বপ্রথম যে দোষ দিব সেই দোষ দিব হচ্ছে দুইজনের উপর। একজন হচ্ছে কিলিয়ান এমবাপে আর একজন হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। এই দুইজন যে মিনিংলেস ড্রিবলগুলো করেছেন, এই মিনিংলেস ড্রিবলের আসলে এক্স্যাক্টলি কারণ কি? আপনি যখন উইং দিয়ে উঠবেন, আপনার ডিবক্সের মধ্যে কোনো প্লেয়ার নাই যে বল হেড করবে কিংবা কেউ ক্রস করলে সেটাকে গোলে কনভার্ট করবে, কেউ নাই, কেউ থাকেনও না। ঠিক সেই জায়গায় মিডফিল্ডের থেকে ফেদে ভালভার্দে যখন ওইরকম একটা গোল এনে দেয়, যেই গোলটা যদি গোলকিপার একটু ঠিকঠাক মতো থাকতেন বা গোলকিপার যদি আরেকটু সিরিয়াসভাবে সতর্ক অবস্থায় দাঁড়াতেন, তাহলে বোধহয় গোলটা ঠেকিয়ে দিতে পারতেন। আমি বলবো ফেদে ভালভার্দে ওই গোলটা করেছেন, তার কাছ থেকে আপনারা থ্রু অফ দ্য সিজন অনেক এরকম গোল দেখেছেন। তো এরকম গোল তার কাছ থেকে আপনি প্রত্যাশা এখন বর্তমান এই সিচুয়েশনে এসে আপনি করতেই পারেন, কিন্তু গোলকিপারের মিস্টেক না হলে ওই গোলটা ঠেকিয়ে দেওয়ার মতন যথেষ্ট সুযোগ ছিল। এবার আসেন, এই গোলটা যদি রিয়াল মাদ্রিদ করতে না পারে, তাহলে রিয়াল মাদ্রিদ যেই গোলটা খেলো, ওই গোলটায় আসলে আপনি কাকে দোষ দেবেন? ওখানে এটার মিলিতাও একজনের উপরে ব্লেমটা করেছেন মাঠের মধ্যে, সেটা হচ্ছে এডুয়ার্ডো কামাভিঙ্গা। আপনি ব্লক করতে পারেন নাই এবং ডিফেন্ডারকেও বলটা দেখতে দেন নাই। আর ডিফেন্ডারকে যখন দেখতে দেন না, ডিফেন্ডার একেবারে ব্লক হয়ে গেছে, সেও দেখে না বল কোন জায়গা দিয়ে আসছে। এমত অবস্থায় আন্দ্রে লুনিনোর আসলে কিছু করার ছিল না, লেমার গোলটা দিয়ে দিয়েছেন। এই যে সিচুয়েশন রিয়াল মাদ্রিদের চলছে, সিজনের শেষ পর্যন্ত তো যাওয়ার দরকার নাই। রাইভালকে বলেন বা বার্সাকে বলেন, এই মুহূর্তে লা লিগা শিরোপাটা ধরে খাওয়ায় দেওয়া হলো। একদম শেষ মুহূর্তে এসে যে ধরনের পারফরমেন্স রিয়াল মাদ্রিদ করলো। এবার একটু বলেন যে এই দলটায় আসলে রাইট ফরওয়ার্ড কতটা জরুরি হয়ে পড়েছে। সেই জায়গায় যদি প্রিয় কিছু নাম সরে যায়, তখন তো আবার আপনারা মন খারাপ করবেন। মিডফিল্ডের ভেতরে সমন্বয় নাই, তারপরে হচ্ছে রাইট সাইড দিয়ে আসলে গ্রহণযোগ্য কোনো অ্যাটাক নাই, লেফট সাইড দিয়ে ভিনিসিয়াস জুনিয়র আজকে অনেকগুলো মিনিংলেস ড্রিবল করেছেন, যেটা আসলে তিনি করতে পারেন ডেফিনেটলি, আমি এটাকে অস্বীকার করি না। ভিনিসিয়াসের কাছ থেকে আপনারা এই ধরনের ড্রিবল প্রত্যাশা করেন, কিন্তু সেই ড্রিবলের একটা ফলাফল তো আনতে হবে। হয়তো বা ক্রস, নয়তো একটা পাস দেওয়া, নয়তো উইং থেকে বল ওঠানো, কেউ একজন গোলটা কনভার্ট করবেন, তখন না ওইটা একটা মিনিং দাঁড়াবে। কিন্তু যদি আপনি মিনিং একটা অর্থ দাঁড় করাতে না পারেন, তাহলে সেটা একটা মিনিংলেস ড্রিবল। বলটা ছেড়ে দিয়ে বরং গোল স্কোরিং পজিশনে যাওয়াটা ভিনিসিয়াস জুনিয়রের জন্য যৌক্তিক ছিল। দেখুন, তারা চেষ্টা করেছে, আমি আপনি ভুল ধরার কেউ না, কিন্তু যে ভুলগুলো দেখেছি সেটা নিয়ে তো আসলে পর্যালোচনা করতে পারি। সেই জায়গা থেকে এবার আপনি বলেন, দুইটা ম্যাচ, অর্থাৎ বায়ার্ন মিউনিখের আগে যে ম্যাচটা খেলেছে, বায়ার্ন মিউনিখের পরে যে ম্যাচটা খেলেছে, মাঝখানে বায়ার্ন মিউনিখ, ওই ম্যাচটা আপনি শক্ত প্রতিপক্ষের বিপক্ষে আপনি হেরেছেন কিংবা গোল করার চেষ্টা করেছেন, সেটা আপনি মেনে নেওয়া যায়। বায়ার্ন মিউনিখ বর্তমান সিজনে বা এই সিজনে যেরকম গোছালো ফুটবল খেলছে, তার এগেনস্টে আমি প্রাথমিক অবস্থায় মেনে নিচ্ছি, ওকে ঠিক আছে, আপনি বাজে ফুটবল খেলেন, আপনি চেষ্টা করেছেন, ম্যানুয়েল নয়্যারের বীরত্বের কাছে আপনারা পরাজিত হয়েছেন। কিন্তু তার আগের ম্যাচটা তো বায়ার্ন মিউনিখ ছিল না, বায়ার্ন মিউনিখের পরের ম্যাচটা তো বায়ার্ন মিউনিখ ছিল না। তাহলে এই যে দুটো ম্যাচ একেবারে খাপ ছাড়া 5টা পয়েন্ট আপনি লুজ করেছেন, এটার কি আসলেই কোনো অর্থ আছে? কিছুদিন আগে আপনারা একটা বিষয় কষ্ট পেয়েছিলেন, সেটা হলো যে সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকরা প্লেয়ারদেরকে বু দিচ্ছে। কীভাবে বু দিচ্ছে সেটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন আপনি বলেন তো, আপনি রাত জেগে খেলা দেখার কারণে যদি আপনার কাছে এই মুহূর্তে এতটা খারাপ লেগে থাকে, আপনি এই মুহূর্তে হজম করতে পারছেন না এরকম মিনিংলেস ফুটবল, মিনিংলেস ড্রিবলিং, কিলিয়ান এমবাপের এরকম মিসিং, ওই জায়গাগুলো থেকে আপনি এটা যদি মেনে নিতে না পারেন ঘরে বসে বিছানায় শুয়ে, এবার আমাকে একটু বলেন তো, স্টেডিয়ামে যারা অর্থ খরচ করে আবেগে ভালোবাসায় ক্লাবকে ভালোবাসে সমর্থন দেওয়ার জন্য এরকম ক্লাবের মধ্যে চলে যায়, স্টেডিয়ামে বসে খেলা দেখে, তাদের ধৈর্যটা আসলে কতক্ষণ? এই ধৈর্যের পরীক্ষাটা রিয়াল মাদ্রিদ সিজন শেষ হওয়ার আগে যেভাবে নিচ্ছে, তাতে করে প্রত্যেকটা প্লেয়ারের শারীরিক ভাষায় একটা জিনিস ফুটে উঠেছে, তা হলো
যে আমরা হয়তোবা সেকেন্ড লেগের জন্য প্রস্তুতি নিচ্ছি, বাট লা লিগা হয়ে গেছে আমাদের জন্য নিছক একটা আনুষ্ঠানিকতা। রিয়াল মাদ্রিদ লা লিগা রেসে নেই। একেবারে আরামদায়কভাবে বা একেবারে নিরবিচ্ছিন্নভাবে বার্সেলোনা লা লিগা জিতে গেছে, এটা এই মুহূর্তে আপনি ধরে নিতে পারেন। 9 পয়েন্টের গ্যাপ থেকে আপনি আসলে সরে আসবেন বা এই মুহূর্তে যেই পরিস্থিতিটা দাঁড়িয়েছে তাতে করে সিজনের শেষ পর্যন্ত যে অপেক্ষাটা আমি আপনি করতাম যে কে জিতে, কিন্তু এত আগে লিগ ডিসাইড হয়ে যাবে সেটা আসলে অনেকেই প্রত্যাশা করে না। এতে একটা জিনিস ভালো হয়েছে কি জানেন, প্রত্যেকটা দল মানে চ্যাম্পিয়ন্স লিগের ওই একটা ম্যাচই তো বাকি আছে, ওই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে পুরো সিজনটা প্রত্যেকটা প্লেয়ার একটু সেফ ফুটবল খেলতে পারবে। বিশ্বকাপের আগে অত বেশি রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, একেবারে খালি হাতে বাড়ি যাও, এক্সপেরিমেন্ট যা করার করো সিজনের শেষ পর্যন্ত। আনুষ্ঠানিকতা এই ছাড়া রিয়াল মাদ্রিদের কাছ থেকে আসলে আর কিছু প্রত্যাশা করার নাই। যদি আবারও বলছি, যদি বায়ার্ন মিউনিখের বিপক্ষে কিছু ভালো রেজাল্ট করে আনতে পারে, মানে বায়ার্ন মিউনিখের বিপক্ষে যদি কামব্যাকটা রিয়াল মাদ্রিদ করতে পারে, তাহলে সিজনের শেষ পর্যন্ত আপনি হয়তোবা কয়েকটা ভালো ম্যাচ দেখার জন্য অপেক্ষা করতে পারেন। এছাড়া রিয়ালের কাছ থেকে লা লিগায় বলেন আর কোনো ম্যাচ আপনারা এরকম খুব ভালো কিছু আশা আপাতত করেন না। যদি করেন তাহলে আপনি একা একা দুঃখ পাবেন। যা দেখেছি তাই আমি আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।